students and viewer, welcome back to my online English class. প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে আমি একটি নতুন কোর্স চালু করতে চাচ্ছি বা যাচ্ছি। এটা বাংলাদেশের মানুষের বিভিন্ন বয়সের শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত মানুষের বিভিন্ন ক্ষেত্রে তাদের ইংরেজি না জানার কারণে যে পিছিয়ে পড়া জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, ওই বিষয়টিকে বিবেচনায় রেখে আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি ইংলিশ স্পিকিং কোর্স। আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কমপক্ষে আমি আমার এই কোর্সে 100টি ক্লাস নেব যদি আল্লাহ চান। এই জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আজ থেকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার ক্লাসে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো আমরা সবাই ক্লাসে যোগদান করি। আমি আশা রাখি আমরা যদি প্রতিদিন ক্লাসগুলি করি তাহলে কয়েক মাস পরে আমরা একটা লেভেলে চলে যাব ইনশাল্লাহ। ওকে, I would like to invite you all to join the class and enjoy the class up to the last moment. Okay, dear students and viewers, let's start the class. English speaking course 1. I have already written some Bengali sentences. স্পিকিং কোর্সে বাংলা থেকে ইংরেজি থাকবে, এটা কমন বিষয়। প্রথম বাক্যটা লিখছি যে মা রান্না করেন, দ্বিতীয় বাক্যটা মা রান্না করেন না, তৃতীয় বাক্যটা মা রান্না করেন কি, বাবা কাজ করেন, বাবা কাজ করেন না, বাবা কাজ করেন কি, তারপরে সে যায়, সে যায় না, সে কি যায়। নেক্সট আমরা করি, আমরা করি না, আমরা করি কি, তাহারা লিখে, তাহারা লিখে না, তাহারা লিখে কি। ডিয়ার স্টুডেন্ট, there are some sentences, প্রত্যেকটি সেন্টেন্সকে আমি 3 রকম করে লিখেছি। প্রথমে লিখেছি বাক্যটাকে হাঁবোধক করে, মানে অ্যাফার্মেটিভ। তারপরে বাক্যটাকে লিখেছি নেগেটিভ করে, ওই একই বাক্যকে। তারপরে বাক্যটাকে লিখেছি আমি প্রশ্নবোধক করে। তো ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করার সময় প্রিয় শিক্ষার্থীরা এবং ভিউয়ার্সরা একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে। যে কোনো বাংলাকে ইংরেজি করার সময় আগে চিন্তা করতে হবে টেন্স, মানে এই ক্রিয়াটা কোন সময় সংঘটিত হয়েছে। মা রান্না করেন বললে বোঝা যাচ্ছে যে মা রান্না তো সারা জীবনই করেন, তাই না, সব সময় করেন। এটা মায়ের নিত্যদিনের কাজ। আর নিত্যদিনের কাজ প্রতিদিন যা করে, সব সময় যা করে, প্রতিনিয়ত যা করে, অভ্যাসগতভাবে যা করে, অভ্যাসে বশবর্তী হয়ে যা করে, স্বভাবগতভাবে যা করে এবং চিরন্তন সত্যভাবে যা ঘটে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য বলে প্রমাণিত, এরকম যা ঘটে সবগুলি কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। প্রতিদিন যা করে মায়ের, এটা তো মার প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ। আর নিত্যদিনের কাজ কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্য ভাষায় বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যে কোনো টেন্সের ক্ষেত্রে, যে কোনো টেন্সের ক্ষেত্রে প্রথমে বসবে সাবজেক্ট। আর এটা তো হাঁবোধক বাক্য, তাহলে এটা প্রথমে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট কি এখানে মা। তো মা ইংরেজি তো আমরা সবাই জানি, আমরা সাথে সাথে উচ্চারণও করব। মাদা, মাদা। Pronounce me. Pronounce I would like to
ইনভাইট ইউ অল টু প্রনাউন্স আফটার মি। প্রনাউন্স আফটার মি, আমার সাথে সাথে সবাইকে উচ্চারণ করতে বলবো। মাদা, তো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্টের পরে বসবে কি? ভার্ব, ক্রিয়া। তো এখানে ক্রিয়া কি? রান্না করা। তো রান্না করা ইংরেজি কি? কুক। COOK, কুক। এখন মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যোগ করতে হবে। তো এখানে এস যোগ করতে হবে। মাদার কুকস, মা রান্না করেন। মাদার কুকস। প্রনাউন্স আফটার মি, আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। নেক্সট সেন্টেন্স, মা রান্না করেন না। এখন এই বাক্যটা কিন্তু করেনের সাথে না যোগ করছে। তো করেন পর্যন্ত যে টেন্স, না দিল তো এই টেন্সই শুধু নেগেটিভ হয়েছে। ওইটা ছিল হ্যাঁ বোধক, এটা হচ্ছে কি না বোধক। টেন্স কিন্তু কি আছে? ঠিক আছে, তাই না? তাহলে এটা নেগেটিভ। সাবজেক্টকে মাদা, মাদা। হ্যাঁ বোধক থাকলে প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে আসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাক্যটা যদি না বোধক থাকে তাহলে সাবজেক্টের পরে কী আনতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস নট। না বোধক থাকলে সাবজেক্টের পরে কী আনতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস নট। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া না বোধক করতে গেলে ক্রিয়াটাকে, মূল ক্রিয়াকে সাহায্য করার জন্য একটা সাহায্যকারী ক্রিয়া লাগে। এই প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়াটা হচ্ছে ডু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এটা ডু না হয়ে হবে ডাজ। তাহলে লিখলাম ডাজ। এটা ডু অক্সিলারি ভার্বকে ডাজ বানাইছি কারণ মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসবে না বোধক চিহ্ন নট। মাদার ডাজ নট কুক। এখন আর মূল ক্রিয়ার সাথে অ্যাস হবে না, অ্যাসটা চলে আসছে অক্সিলারি ভার্বের সাথে। মাদার ডাজ নট কুক, মাদার ডাজ নট কুক। প্রনাউন্স আফটার মি, মাদার ডাজ নট কুক, মাদার ডাজ নট কুক। মা রান্না করেন কি? করেন পর্যন্ত যদি কি হয় প্রেজেন্ট টেন্স হয়, কি যোগ করে? টেন্স পরিবর্তন করে নাই, সেন্টেন্স পরিবর্তন করছে, প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে মা রান্না করা কাজটা করে কিনা। তাহলে এটা প্রশ্নবোধক। কিছুক্ষণ আগে বলছি যে না বোধক করার সময় সাহায্যকারী ক্রিয়া লাগে, প্রশ্নবোধক করার সময়ও সাহায্যকারী ক্রিয়া লাগবে। তবে না বোধকের ক্ষেত্রে প্রশ্নবোধক ক্রিয়াটা বসে সাবজেক্টের পরে, না বোধক করার সময় সাহায্যকারী ক্রিয়াটা বসে সাবজেক্টের পরে, আর প্রশ্নবোধক করার সময় সাহায্যকারী ক্রিয়াটা বসবে সাবজেক্টের আগে। তো এখানে মা সাবজেক্ট, মার আগে কী বলবে? অক্সিলারি ভার্ব ডাজ বসবে। তা আমরা রাখলাম ডাজ। ডাজ মাদা। তারপরে বসবে মূল ভার্ব। ডাজ মাদার কুক কোয়েশ্চেন মার্ক। ডাজ মাদার কুক, ডাজ মাদার কুক। প্রনাউন্স আফটার মি। বাবা কাজ করেন। নেক্সট সেন্টেন্স, বাবা কাজ করেন। এখানে কে কাজ করেন? বাবা। তার মানে বাবা সাবজেক্ট, কাজ করা ক্রিয়া। বাবা কখন কাজ করেন? যদি প্রশ্ন করি বাবা কখন কাজ করেন, মানে যে কোনো সময় করেন, তাই না? বাবারা সব সময় কাজ করেন। কেন? সংসার পরিচালনা করার জন্য। তো যে কাজ সব সময় করা হয় সেটা কোন টেন্স হবে? যে কাজ নিত্যদিন করা হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই এখানে সাবজেক্টকে কে করেন কাজ? বাবা। তাহলে বাবা সাবজেক্ট, তো প্রথমে সাবজেক্ট আনবো। বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, বর্ণনামূলক বাক্যে প্রথমে কি বসবে? সাবজেক্ট।
তো বাবা ইংরেজি আমরা সবাই জানি ফাদার। ফাদার। এখন আসবে ক্রিয়া। ক্রিয়া কোন ফর্ম আসবে? যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, কাজ করা, ওয়ার্ক। তো ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, মাদার যেমন থার্ড পারসন সিঙ্গুলার, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হবে? ওয়ার্কের সাথে এস, ফাদার ওয়ার্কস, ফুল স্টপ। ফাদার ওয়ার্কস, ফাদার, ফাদার না কিন্তু ফাদার, ফাদার ওয়ার্কস। একই বাক্যকে আমরা নেগেটিভ করছি, বাবা কাজ করেন না, তার মানে প্রেজেন্ট টেন্স নেগেটিভ। তাহলে অক্সিলারি ভার্বটা কোথায় বলবে? সাবজেক্টের পরে। তো ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাদারের মতো, তাহলে অক্সিলারি ভার্ব ডু হবে না ডাজ হবে? ডু এর সাথে কী যোগ করব? ইয়েস, ফাদার ডাজ নট ওয়ার্ক। এখন আর ওয়ার্কের সাথে অ্যাস যোগ হবে না, ফাদার ডাজ নট ওয়ার্ক। বাবা কাজ করেন কি? প্রশ্ন করছে, একই টেন্স, শুধু প্রশ্নবোধক। তাহলে এখন অক্সিলারি ভার্বটা কোথায় লিখতে হবে? না বোধকের ক্ষেত্রে সাবজেক্টের পরে বসে, হ্যাঁ বোধকের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কোথায় বসে? সাবজেক্টের আগে বসে, পূর্বে বসে, তাই না? তাহলে আমরা লিখব ডাজ Does father work? Question mark. Pronounce after me, please. বাবা কাজ করেন কি? Does father work? Next sentence. সে যায়। দুটো শব্দই, একটা হলো কর্তা, যে কাজ করেন, কে যাওয়া কাজটা কে করেন? সে। তো সে হলো সাবজেক্ট, যায়। যদি প্রশ্ন করি কখন যায়, ইট ইজ নট ক্লিয়ার, তার মানে যে কোনো সময় যায়। তো যে কোনো সময় যে কাজটা ঘটে সেটা হয় কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই না? বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে কী বলবে? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে সে, সাবজেক্টকে এখানে সে। সে ইংরেজি আমরা কী লিখবো? ছেলে হলে হবে হি, মেয়ে হলে হবে সি। তো প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে কী বলবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যাওয়া ইংরেজি কি? গো। কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গো ভার্বের সাথে কী যোগ করতে হবে? ইয়েস। এটা প্রেজেন্ট টেন্সে এই কাজটা করতেই হবে। এটার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে উচ্চ ডিগ্রি নিয়েও আমরা এই কাজটা করতে পারি না। সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ, গুস না, গোজ, গো, হি গোজ, হি গোজ। সে যায় না, যায় কথাটাকে নেগেটিভ করছে, টেন্স ঠিক আছে, শুধু না বোধক হয়ে গেছে। হি না বোধক করার সময় অক্সিলারি ভার্ব আনবো, ডু এর সাথে ইএস যোগ করব, ডাজ হবে হি ডাজ নট। এখন আর মূল ভার্বের সাথে এস যোগ হবে না, অক্সিলারি ভার্বের সাথে হয়ে গেছে। হি ডাজ নট গো, হি ডাজ নট গো। প্রনাউন্স আফটার মি প্লিজ, হি ডাজ নট গো। এই ক্লাসটা বুঝলে পরের ক্লাসটা বুঝবো। এইভাবে যদি আমরা 100টা ক্লাস করি, ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, তাহলে আমাদের অবস্থাটা অবশ্যই একটা ভালো লেভেলে চলে যাবে। হি ডাজ নট গো, সে কি যায়? একই ক্রিয়া, শুধু বাক্যর ধরন পরিবর্তন করা হয়েছে, এটা প্রশ্নবোধক হয়ে গেছে। তাহলে এখন প্রশ্নবোধক মানে হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে আনতে হবে। তো সে এর সাথে সাহায্যকারী কী হবে? ডাজ, প্রেজেন্ট টেন্সে। ডাজ হি গো, ডাজ হি গো। প্রনাউন্স আফটার মি, ডাজ হি গো। আমরা করি,
এখানে সাবজেক্টকে আমরা। করি বললে কখন করি, কী করি, এটা তো জাস্ট করি বলছে, তাই না? কখন করি যেহেতু নির্দিষ্ট নয়, মানে তার মানে কি যে কোনো সময় করি। আর যে কোনো সময় যেটা করি সেটা হয় কি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে সাবজেক্টকে আমরা। আমরা ইংরেজি কি উই। উইটা হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড প্লুরাল নাম্বার, উই। তারপরে করা ইংরেজি কি ডো, উই ডো, আমরা করি। পরের বাক্যটা কী করছে, শুধু করির সাথে না যোগ করছে, নেগেটিভ, আমরা করি না। টেন্স কিন্তু একই, নেগেটিভ করছে, প্রেজেন্ট টেন্সের নেগেটিভ বাক্য। তে আমরা করি না, সাবজেক্ট আসবে উই। না বোধ করার জন্য কি আনতে হবে, সাহায্যকারী কি, প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভাব কি ডু, লেখলাম ডু। এরপরে না বোধ করার জন্য কি লিখবো, নট, উই ডু নট। এখন আসবে মূল ভাব। মূল ভাব করা কি, মূল ভাব কি করি, করা ইংরেজি কি ডু। এই শেষের দুটো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। উই ডু নট ডু, উই ডু নট ডু, আমরা করি না। নেক্সট সেন্টেন্স, আমরা করি কি, প্রথমে আসবে অক্সিলারি ভার্ব ডু, উই ডু, আমরা করি কি। এখানে প্রথম দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব, পরে দ্বিতীয় দুটো হচ্ছে কি মেইন ভার্ব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহারা লিখে, তাহারা লিখে, এটা এম নাম্বার সেন্টেন্স। তাহারা ইংরেজি কি, কে লিখে, তাহারা কখন লিখে, যে কোনো সময় লিখে, সব সময় লিখে, এটা তাদের স্বভাবগত কাজ, অভ্যাসগত কাজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো তাহারা ইংরেজি হবে দে। তারপরে ক্রিয়া কি, লিখে, লেখা ইংরেজি কি রাইট, রাইট, WRITE, রাইট। তাহারা লিখে না, তাহলে তাহারা লিখে না মানে না বোধক, তাহলে কি হবে, দে অক্সিলারি ভার্ব ডু, তারপর নট, দে ডু নট রাইট। দে ডু নট রাইট, দে ডু নট রাইট, দে ডু নট রাইট, তারা লিখে না। শেষ বাক্যটি হচ্ছে যে তারা লিখে কি, প্রশ্নবোধক, তারা লিখে কি, এর নাম্বার উ, প্রশ্নবোধক। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট অক্সিলারি ভার্ব বসবে কি ডু, বাক্যের প্রথমে যেহেতু প্রশ্নবোধক, ডু দে। এখন মূল ভার্ব রাইট, কোশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে বলছি, আজকে আমাদের যে ইংলিশ স্পিকিং কোর্স 1, এতে যতগুলি বাক্য ছিল সবগুলি বাক্য ছিল মানুষ যে কোনো সময় করে এমন কাজ নিয়ে। যে কোনো সময় যা করে সেটা কি হয়, বা নিত্য যা করে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। মানুষ অভ্যাসগতভাবে যা করে তা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাই না? কোন সময় করে নির্দিষ্ট না, তা মানে অনির্দিষ্ট, এটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মূল ক্রিয়ার মানে মূল ভার্বের যে 3টা রূপ আছে তার মধ্যে প্রথম রূপটা প্রেজেন্ট ফর্ম, রূপ মানে রূপ নাম্বার 1, ফর্ম নাম্বার 1। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। প্রশ্নবোধক করার সময় অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্টের আগে, না বোধক করার সময় অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্টের পরে। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমি আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং সামনে আরও মজার মজার ক্লাস নিয়ে আসবো। সবাইকে
আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাসে যোগদান করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, যত বেশি পারো তত শেয়ার করবা, শেয়ার করে সারা বাংলাদেশ এই ক্লাসগুলো ছড়িয়ে দাও এবং ইংরেজি বলার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ ক্লাসে যোগদান করার জন্য। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।